বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের যোগানদাতা ছিল জামায়াতে ইসলামী, বলছে পুলিশ। লন্ডনে পালিয়ে থাকা নেতারা এনজিওর নামে পাঠান টাকা। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে, সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত, সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। প্রথমবার 7 বিভাগীয় শহরে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। এক আসনে লড়বেন 20 জন। রাজধানীর তেজতুরি বাজারে ভবনে বিস্ফোরণ, দগ্ধ 2 জন, হাসপাতালে ভর্তি। নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তে র্যাব, আটক 2। অবৈধ উপায়ে বিয়েই নয়, রাষ্ট্রীয় নথি জাল করার অভিযোগেও ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার নাসির। হতে পারে 7 বছর পর্যন্ত সাজা, জানালেন আইনজীবীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার সংকটে ব্যাহত হিমায়িত পণ্য রফতানি। চট্টগ্রাম থেকে 48 ঘন্টার মধ্যে খালি কন্টেইনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। ঢাকা ও ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সাদিকুর রহমান। সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাব রকির কাছে। রকি, এই প্রথম করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি বিভাগীয় 7টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনের মতো মূলত এই ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 6371 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিবেন এবং সেটি কিন্তু শুরু হবে 11টা থেকে এবং চলবে 12:30 পর্যন্ত। গতকালও কিন্তু ঠিক একই সময়ে কিন্তু এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ক ইউনিটের। আমরা এখনও কিন্তু ক্যাম্পাসে একেবারেই শিক্ষার্থী আসেনি এমনটাই আসলে দেখছি, যেহেতু এখনও অনেক বেশি সময় আসলে হাতে বাকি আছে। আর কিছুক্ষণ পরেই তারা হয়তো এই আসতে শুরু করবে। তবে এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এই ভর্তি পরীক্ষা নেয়ার যে সকল প্রস্তুতি এটি কিন্তু সম্পূর্ণ করেছেন এবং তারা যেটি বলছেন যে এই প্রথম যেহেতু বিভাগীয় শহর রাজশাহীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে কিন্তু যাতে প্রশ্নপত্র ফাঁস বা কোনো ধরনের ভর্তি জালিয়াতি চক্র এখানে আসতে না পারে এবং সেখানে কোনো ধরনের সুবিধা নেওয়ার তারা না করতে পারে, সেই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৎপর থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা সেখানে স্থাপন করা হয়েছে এবং সেটি কিন্তু এর মাধ্যমে তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়ানো ছাড়াও কিন্তু এই তৎপরতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাপু যেটি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমকে, তিনি বলছেন যে আসলে এই প্রথম যেহেতু এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই জন্য তাদের কিন্তু একটি কঠোর নজরদারি প্রথম থেকেই ছিল এবং এই ভর্তি পরীক্ষা আগামী শনিবার 9 অক্টোবর এবং 23 অক্টোবর এই পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা সকল প্রস্তুতি এরই মধ্যে আগেই সম্পূর্ণ করেছিলেন। এখন শুধুমাত্র এই পরীক্ষা নেওয়াটি বাকি রয়েছে, এমনটা আসলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী সাদিক, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। 20-21 যে শিক্ষাবর্ষ তার প্রথম পরীক্ষা অর্থাৎ ক ইউনিটের পরীক্ষা ছিল, আজকে খ ইউনিটের পরীক্ষা হবে এবং আজকে যেটা আমরা দেখতে পেয়েছি যে 11টার দিকে যেহেতু পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আসার কথা, কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে 8টার আগে থেকেই কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা যারা খ ইউনিটের
ভর্তি যুদ্ধে অংশ নেবেন তাদেরকে দেখা গেছে যে ময়মনসিংহের আশপাশের যে জেলাগুলো সেগুলো থেকে কিন্তু সকালেই রওনা হয়ে তারা এখানে পরীক্ষা কেন্দ্রে কিন্তু সামনে অবস্থান করছেন। এবং একটা বিষয় যে এই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কিন্তু এইবারই প্রথম যে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন যেই 7টি বিভাগ আছে সেই বিভাগীয় শহরের যেই ইউনিভার্সিটিগুলি আছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এর সুফলটা তারা ভোগ করছেন। এবং তারা যেটা বলছেন শিক্ষার্থীরা যে এর ফলে দেখা যায় যে আগের দিন যে দূর থেকে এসে ঢাকায় গিয়ে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া যে একটা বিড়ম্বনার শিকার হয়েছিল তাতে কিন্তু তারা মারাত্মক খুবই স্বস্তি পেয়েছেন। কারণ আশপাশের জেলাগুলি যেমন ময়মনসিংহের আশপাশে টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সহ বিভিন্ন জেলাগুলি থেকে কিন্তু এসে তারা ইতোমধ্যেই খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রেখেছি যে এইবার খ ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেখানে প্রতিটি আসনের বিপরীতে কিন্তু 20 জন করে লড়বেন, অর্থাৎ খ ইউনিটে 2378 আসন রয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে এবং এই আসনের বিপরীতে কিন্তু 47,632 জন কিন্তু লড়বেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে খয়েটের সবচেয়ে ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভাগ করে দেওয়া হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে 1,64,606 জন ঢাবি কেন্দ্রে পরীক্ষা দিবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর এছাড়া 1,63,737 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য যে কেন্দ্রগুলি আছে যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জেলাগুলি বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়গুলি অবস্থিত রয়েছে সেগুলিতে অংশ নেবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন, সিসিটিভি ক্যামেরা থেকে প্রস্তুতি সবকিছু, এবং অন্যান্য যে শিক্ষার্থীরা যারা এসে এখানে পরীক্ষায় অংশ নেবে তাদের সিট প্ল্যান অলরেডি দেখে নেওয়ার ক্ষেত্রে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। বিভিন্ন অনুষদে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এই জন্য সার্বিক সুষ্ঠুভাবেই সবকিছু চলছে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। মাকসুম। 7 বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত শুনছিলেন। আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি এবং ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাদিকুর রহমান। যাব পরের খবরে। বানরের রাজ্য মুন্সিগঞ্জের মদনখালী। লোকালয়ে বানরের বিচরণ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে গত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান কয়েকজন মন্ত্রী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ডালাস এয়ারপোর্টে সরকার প্রধানকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুদিন অবস্থান করে 19 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান। লন্ডন প্রবাসী 700 থেকে 800 নেতাকর্মী নিয়মিত টাকা পাঠান জামায়াতে ইসলামীর ফান্ডে। টাকা আসে বিভিন্ন এনজিওর নামেও। 2013 সালে হেফাজতের নাশকতায় এবং 2014 সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের মূল যোগানদাতা ছিল জামায়াত। সম্প্রতি জামায়াতের 9 নেতাকর্মীর রিমান্ড শেষে এসব তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। বুলবুল রেজার রিপোর্ট। 2001 সালে জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট জয়ী হয়ে সরকার গঠন করে। জোটের অন্যতম মিত্র ছিল জামায়াতে ইসলামী। পরবর্তীতে বিএনপি 4 দলীয় জোট সম্প্রসারণ করে 20 দলীয় জোট গড়ে, সেখানেও আছে জামায়াত। 22 বছর জোটবদ্ধ থাকার পর যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো দলটির এখন দৈন্যদশা। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সংগঠনটির সেক্রেটারি জেনারেল সহ 9 নেতাকর্মীকে। পুলিশের দাবি তারা সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিলেন।
সেনা কর্মকর্তা। দুদফা রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর অর্থের উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2001 থেকে 2005 অর্থাৎ জোট সরকারের আমলে লন্ডনে পাঠানো হয়েছিল জামায়াতে ইসলামীর 1000-এরও বেশি কর্মী। তাদের মধ্যে 700 থেকে 800 জন নিয়মিত টাকা পাঠান দলের ফান্ডে। এনজিওর নামেও আসে টাকা। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে এবং তারা যে প্রায় 700 থেকে 800 মানুষ তারা একসাথে 2003, 2004, 2005 সালে তারা লন্ডনে পাঠিয়েছে। এরা বিভিন্ন জায়গায় চাকরি করে তারা একটা মোটামুটি ফান্ড পাঠায়। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। বিএনপির যে আন্দোলন যে কথা হয় সেখানে যে ধ্বংসাত্মক কাজগুলি হয় ম্যাক্সিমাম বিএনপির সাথে তাদের লোকজন জড়িত থাকে। বিদেশ থেকে আসা অর্থ আর কোন কোন কাজে ব্যবহৃত হয় তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের কার্যক্রমগুলি এখন ইন্টারনালি দেশে বিদেশ থেকে বেশ কিছু তারা অর্থের প্রতি মাসেই জোগাড় হয়, সেটাতে ঘরোয়া এবং তাদের লোকগুলিকে তাদেরকে সংগঠনকে চালিয়ে যাচ্ছে। হেডেকটা হলো যদি সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত হয়, সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে র্যাব, তবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 8:30টার পর রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকার 6তলা ভবনের 3য় তলায় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই সিঁড়ি দিয়ে নেমে আসেন অগ্নিদগ্ধ 2 জন। স্থানীয়রা জানান বিস্ফোরণের শব্দ পেয়ে তারা ছুটে এসে 2 জনকে দগ্ধ অবস্থায় পান। পরে আমি উপরে দৌড় দিলাম যে কি হলো, যাওয়ার পর দিয়ে যে কারো ঘরের ভিতরে ধোঁয়া আর আগুন। জল দিয়ে এসে আমার দোকান থেকে রেঞ্জ নিয়ে আমি গ্যাস লাইন বন্ধ করে দিলাম, ইলেকট্রিকের মেন সার্কিট ব্রেকার আমি অফ করে দিলাম। ভিতরে ঢুকে গেলাম, ঢোকার খালি বালতি খালি পানি মারা শুরু করলাম। পানি মারা আগুনটা একটু নিয়ন্ত্রণ করলাম। 2 জন লোক তো নামে আসছে আর 2 জন লোক ওই জায়গায় ছিল। ভিতরে অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ, আল্লাহ মাফ করুক আর কি, খুব ভয়ঙ্কর অবস্থা ছিল ওখানে। পাকঘরে কিছুই ছিল না, পাকঘরে কোনো সমস্যা হয় নাই, সমস্যা হচ্ছে ওদের রুমে। ঘটনার পরপরই র্যাবের বোম ডিসপোজাল ও ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে এটা নাশকতা না দুর্ঘটনা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। বোম ডিসপোজাল ইউনিট এটা পুরাটা তল্লাশি করে যা যা আলামত আমরা পেয়েছি সব আমরা সংগ্রহ করছি। এখন আলামতগুলো আমরা ফরেনসিক থেকে টেস্ট করে এটা কোন ধরনের ঘটনা, কিভাবে এটা এই দুর্ঘটনাটা হয়েছে, এটা টেস্ট রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে। এদিকে এই ঘটনার পর 2 জনকে আটক করে পুলিশ। তাদের একজনের বিরুদ্ধে 2014 সালে নাশকতার মামলা রয়েছে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি ওখান থেকে সন্দেহভাজন আর 2 জনকে আমার হেফাজতে নেই। তার মধ্যে একজন, তার বিরুদ্ধে 2014 সালে হাটাজারি থানায় একটি এবং চট্টগ্রাম থানায় একটি নাশকতা মামলা আছে। তো এই বিষয়ে আমরা আসলে খোঁজখবর নিচ্ছি যে কেন বিস্ফোরণ হলো, কি ঘটনা। সন্দেহভাজন ওই বাড়ি থেকে, একজনের নাম হচ্ছে নুরুল করিম, বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রাম হাতিয়াতে, আর একজনের নাম হচ্ছে আসাদুজ্জামান, বাড়ি হচ্ছে ঝিনাইদহে। নুরুল করিম উনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং আসাদুজ্জামান উনি কুষ্টিয়া ইবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। প্রথম আমরা মনে করছিলাম যে এটা গ্যাস সিলিন্ডার থেকে হয়তো হতে পারে, কিন্তু সেখানে আমরা বাসায় গিয়ে দেখছি যে আসলে কোনো গ্যাস সিলিন্ডার নাই সেখানে। সকালের সময়ে আরও থাকছে। রপ্তানিমুখী নিট পোশাকের কাঁচামাল অপচয়ের হার বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। হিসাব জটিলতায় লোকসানে পড়ছে সরকার, একমত আন্তঃমন্ত্রণালয় কমিটিও। শুধু অবৈধ উপায়ে বিয়েই নয়, রাষ্ট্রীয় নথি জালসহ বেশ কয়েকটি অপরাধে ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। অপরাধ প্রমাণিত হলে তার জন্য অপেক্ষা করছে বড় শাস্তি। নাসিরের আইনজীবী বলছেন, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেটারদের নৈতিক স্খলন রোধে এগিয়ে আসতে হবে বিসিবিকে। পরামর্শ দিয়েছেন স্থায়ীভাবে মনোবিদ নিয়োগেরও। 22 গজের ক্রিকেটীয় পারফরমেন্স নয়, ব্যক্তিগত জীবনের কারণে বারবার আলোচনায় ক্রিকেটার নাসির। এবার জানা গেল যার সঙ্গে 7 মাস ধরে করছেন ঘর, সেই বউ নাকি তার বৈধ বউ নয়। পিবিআই এর এমন রিপোর্টে ওঠে সমালোচনার ঝড়। তবে ঘটনার এখানেই শেষ নয়। নাসির তাম্মের বিপক্ষে উঠেছে আরও গুরুতর অভিযোগ। প্রতারণা, বিচ্ছেদের কাগজ জালিয়াতি, মানহানি, ভুয়া নথিকে আসল কাগজ দাবি করার মতো দণ্ডনীয় অপরাধ, যার জন্য তাদের বিরুদ্ধে অপেক্ষা করছে বড় শাস্তি দাবি রাকিবের আইনজীবীর। তারা ওই একটা অপরাধকে ঢাকতে গিয়ে তারা আরও অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। যেই ডিভোর্সের কাগজ কখনো কোনোভাবে কোনোদিন সার্ভই হয়নি
এবং ডাক বিভাগ এটা সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই পোস্ট অফিস থেকে এই স্মারক নম্বরে এরকম কোনো লেটার রাকিবের কাছে যায়নি। তাহলে তারা ডাক বিভাগের ডকুমেন্টসগুলি অর্থাৎ সরকারি ডকুমেন্টসগুলো জালিয়াতি করেছেন। ওইটারও শাস্তি কিন্তু 7 বছর। এছাড়া অন্যান্য অপরাধগুলোর 7 বছর করে, হাজব্যান্ড থাকা অবস্থায় বিয়ে করা, তারপরে কোনো ব্যভিচারে জড়িয়ে যাওয়া 5 বছরের শাস্তি, অন্যের স্ত্রীকে নিয়ে আসা 3 বছরের শাস্তি, মানহানি করা 2 বছরের শাস্তি, এই যে অন্যান্য সেকশনগুলিও কিন্তু এখানে যোগ হবে। পিবিআইয়ের দেয়া এমন প্রতিবেদন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ নাসিরের আইনজীবী। পুরো ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান তারা। এইটা যথারীতি আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটা আমাদের ডিফেন্ড করার জন্য আমাদেরকে এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আইনি পদক্ষেপ নিতে হবে। আমি সপ্তাহখানেক কিছু ঢাকার দাবি যাচ্ছি, এসে তারপরে পরে সিদ্ধান্ত নেব। ক্রিকেটাররা সমাজের আইডল, লাখো তরুণ তাদের ফ্যান ফলোয়ার, তাই তো তাদের নৈতিকতা শিক্ষা না দেওয়ার দায় আছে নিয়ন্ত্রক সংস্থা বিসিবিরও। সেক্ষেত্রে পরামর্শ আসলো স্থায়ী মনোবিদ নিয়োগেরও। যখনই এই ধরনের মডেল মানুষগুলো কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেই কর্মকাণ্ডের প্রভাব কিন্তু আমাদের এই তরুণ সমাজের উপর পড়ে। একজন ক্রিকেটার যখন একটি বড় পজিশনে যায় তখন তার অনেক ধরনের চাপ সৃষ্টি হয়। এই চাপগুলো মোকাবেলা করার জন্য এখন সময় এসেছে আমাদের বিসিসিবির একজন ফিক্সড এবং নিয়মিত দেশীয় একজন সাইকোলজিস্ট নিয়োগ করে রাখা। পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা আর তার মাকে 31 অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শীতাতপ নিয়ন্ত্রিত রেফার কন্টেইনার সংকটে বাংলাদেশ থেকে চিংড়ি এবং অন্যান্য মাছসহ হিমায়িত পণ্য রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসে এসব পণ্য পাঠাতে কমপক্ষে 500-র বেশি রেফার কন্টেইনার প্রয়োজন, তবে বিপরীতে কন্টেইনার মিলছে অর্ধেকেরও কম। মোংলা বন্দরে রেফার কন্টেইনার সংকট সবচেয়ে বেশি। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেইনার 48 ঘন্টার মধ্যে রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্টসের পর বাংলাদেশ থেকে রপ্তানির তালিকায় রয়েছে চিংড়ি, সামুদ্রিক মাছসহ হিমায়িত পণ্য। এজন্য সাধারণ কন্টেনারের পরিবর্তে বিশেষায়িত শীততাপ নিয়ন্ত্রিত রেফার কন্টেনার ব্যবহার করা হয়। কিন্তু রেফার কন্টেনারের সংকটে হিমায়িত পণ্য রপ্তানিকারকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 300 কন্টেনার পাই, তাহলে বাংলাদেশের যে হিমায়িত চিংড়ি আমরা রপ্তানি করে থাকি সেটা কখনো বাধাগ্রস্ত হবে না। ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ থেকে বর্তমানে গলদা চিংড়ি রপ্তানির ভরা মৌসুম। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাগদা চিংড়ি রপ্তানির মৌসুম। 6 মাসের এই গলদা মৌসুমে প্রয়োজন হয় 3000-এর বেশি রেফার কন্টেনারের। সেই হিসাবে প্রতি মাসে অন্তত 500 রেফার কন্টেনার রপ্তানিকারকদের দরকার। এই অবস্থায় সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে অফডকগুলিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত ডিপুতে সেগুলো নিয়ে যায় এবং রপ্তানিকারকদের প্রিমিসিসে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে, যাতে রেফার কন্টেইনারের হিমায়িত মাছ বা অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করতে কোনো সমস্যা না হয়। বন্দরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে খালি রেফার কন্টেনার মংলা বন্দরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। একটি জাহাজ 14-15 দিন গ্যাপে চট্টগ্রাম থেকে এমটি কন্টেনার নিয়ে যায়। সেই ক্ষেত্রে এমটি কন্টেনার যেহেতু মংলাতে যাচ্ছে না বা যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী যাচ্ছে না, ওই জন্যই সংকটটা তৈরি হয়েছে মংলা বন্দরে। আমরা সেই কাজটা আরও দ্রুত করব, যাতে দ্রুত রিফার কন্টেনারগুলো অফডকে আসে এবং অফডক থেকে যে হিমায়িত পণ্য বিদেশে রপ্তানি হয় তা যাতে সহজতর হয় এবং স্বচ্ছন্দভাবে হতে পারে। 3000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী রেফার কন্টেনার রয়েছে 1250, আর খালি রেফার কন্টেনার প্রায় 400। এছাড়া অফডকগুলিতে খালি কন্টেনারের সংখ্যা 250-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। সকালের সময়ে আরও থাকছে শুভ্র শরতে দেবী দুর্গার পদধ্বনি, মণ্ডপে মণ্ডপে রং তুলি নিয়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, জেলায় জেলায় নিরাপত্তা জোরদার। গত 23 বছরে বহু হিসেব পাল্টে দিয়ে দেশের অর্থনীতিকে পোক্ত করেছে তৈরি পোশাক খাত, কিন্তু শত চেষ্টা করেও এই খাতের উদ্যোক্তারা বাড়াতে পারেননি কাঁচামাল অপচয়ের হার। 1998 সালে নির্ধারণ করা হার নিয়েই রপ্তানি বাণিজ্য করতে হচ্ছে তাদের। এক্ষেত্রে অনেকটা বাধ্য হয়ে অধিক সচেতন হিসেব দিচ্ছেন তারা।
অপচয়ের হার বাড়ানোর পক্ষে রাজস্ব বোর্ডও। অপেক্ষা শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের। এই অবস্থায় এই সমস্যা সমাধানের পরামর্শ এনবিআর-এর সাবেক চেয়ারম্যানের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। না, ওনারা যদি আমার 85 95 করে দিতে পারে, আমার মাসে 30 লক্ষ টাকা এক্সট্রা লাভ হবে। দেন না আমারে কইরা, আমি ওনারও কিছু দিই টাকা। রপ্তানিমুখী নিট পোশাক শিল্পের অপচয় হিসেবে যৌক্তিক পরিমাণ নির্ধারণ নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই চ্যালেঞ্জ করেন এই উদ্যোক্তা। তিনি এমন ভ্যালু অ্যাডেড পোশাকের রপ্তানি আদেশ পেয়েছেন যা তৈরিতে সর্বোচ্চ দক্ষতার সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পার্ট কাটতে গেলেও তার অপচয় হচ্ছে 10%-এর বেশি। পণ্য চূড়ান্ত হওয়া পর্যন্ত আরও কয়েক ধাপে যোগ হবে বিভিন্ন হারে অপচয়। আরেকটি কাটিং টেবিলে দেখা গেল ডিজাইন অনুযায়ী শুধু কাটতে গেলেই অপচয় হবে 25%-এর বেশি। কিন্তু নির্ধারিত হারের বেশি অপচয় অনুমোদনের এখতিয়ার নেই বন্ড কমিশনারেটের। তাই হিসাব দেখাতে গিয়ে কখনো কখনো কৌশলী হতে হয় তাদের। যেটা বাস্তব, যেটা বেস্ট এফিসিয়েন্সি পসিবল, আপনি আমাকে সেটাই দেন, আমরা সেটাকে রিচ করি। কিন্তু অবাস্তব কোনো কিছু দিয়েন না যে আমার আপনাকে মিথ্যা কথা বলতে হয়। এক্ষেত্রে বন্ড কমিশনারেটের হাত পা আবার বেঁধে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশে সুতা থেকে কাপড় তৈরিতে 7% আর কাপড় থেকে পোশাক পর্যন্ত 9% অথবা মোট 16% অপচয় আমলে নিতে পারবে রাজস্ব বোর্ড। অপচয়ের এই হিসাব জটিলতায় সরকারি ক্ষতির মুখে পড়ছে বলে দাবি শিল্প মালিকদের। আমরা ওনাদেরকে ভিডিও দিয়ে ধাপে ধাপে বুঝিয়েছি, এখানে আমাদের এত পরিমাণ লস হয়, সেখানে এত পরিমাণ লস হয়। আমরা যেটা বলেছি কম যদি হয় আমার অনেক শর্ট সিমেন্ট হবে, হ্যাঁ, যে আমার দেশেও লাভবান হবে না, আমরা লাভবান হব না। সরেজমিন পরিদর্শন ও তথ্যপাত্র বিশ্লেষণ করে অবশেষে গত আগস্টে অপচয়ের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সততার সঙ্গে এই হিসাব দ্রুত সংস্কার করা দরকার বলে মনে করেন এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যান। অনেক দিনের অভিজ্ঞতার আলোকে হয়তো একটা রেট ঠিক করা আছে, কিন্তু এটা অনড় থাকা ঠিক না। সেই জন্য আমি বলছি যে উভয় পক্ষের আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ হওয়া দরকার নিজেদের স্বার্থে, ওর আইন মানার ক্ষেত্রে আর এর হচ্ছে আইনের আশ্রয় পাওয়ার ক্ষেত্রে, সুবিধা পাওয়ার ক্ষেত্রে। ব্যবসায়ীদের দাবি বর্তমানে নিট শিল্পে কাঁচামালের অপচয় 38 থেকে 55% পর্যন্ত হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী 4 অক্টোবর শুরু হওয়া মা ইলিশ রক্ষা অভিযানের আগে ব্যস্ত ভোলার জেলেরা। শেষ মুহূর্তে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় খুশি জেলেরা। তবে মহাজনের ধার দেনা পরিশোধের আগেই নিষেধাজ্ঞার কারণে হতাশ অনেকেই। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার কারণে মেঘনা তেঁতুলিয়া অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে সোমবার থেকে। আর তাই ব্যস্ত সময় পার করছেন ইলিশ শিকারীরা। জাল টেনে যা পাচ্ছেন তা আড়তে রেখেই আবার ছুটছেন নদীতে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশেরও দেখা মিলছে ভালো। অন্যদিকে বড় ফিশিং ট্রলারগুলো সাগর থেকে ঘাটে ফিরেছে ইলিশ বোঝাই করে। ছোট নৌকা ট্রলারেও ধরা পড়ছে 5 থেকে 10,000 টাকার ইলিশ। আর ভারতে পাঠানোর কারণে ইলিশের দামও বেশ ভালো। তবে নদীতে যখন ইলিশ আসতে শুরু করেছে তখনই নিষেধাজ্ঞা দেয় হতাশ জেলেরা। 2 লাখ 2.5 লাখ টাকার মাছ ধরার আশাবাদ করি, যেমন ওই আশাটা আমাকে হয়নি। অভিযান কাছে এসে সরকার এমন করে যে চাল বরাদ্দ করছে, এই চাল যদি দেয় তাহলে আমরা সরকারি আইন মানতে হইব। এমন টাইমে অভিযান দিছে আমরা কোনো কুল পাই নাই। সবাই 2-4 মাছ হওয়া ধরছে, এই টাইমে সরকার অভিযান দেওয়া হয়েছে। অভিযান মানি, কিন্তু সরকার আমরা 15 দিন সময় দিলে আমাকে সবচেয়ে ভালো হইতো। মৎস্যজীবী সমিতির নেতার দাবি, মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে অভিযানের আগেই শতভাগ জেলেকে সরকারি সহায়তার আওতায় আনা হোক। সরকার জেলেদের জন্য যে বরাদ্দটা দিছে সঠিক মতো জেলেগো ভিতরে যাতে চাউলটা বিতরণ হয় এবং 1 সপ্তাহের ভিতরে ভোলা জেলার সকল ইউনিয়ন জেলেদেরকে চাউলটা যাতে দেওয়া হয়। অভিযান সফল করতে সচেতনতা বৃদ্ধি সহ নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরকারি আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন মৎস্য বিভাগ। আর কর্মহীন জেলেদের দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য জেলার 1,30,000 জেলের জন্য 20 কেজি করে 2,640 মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। দিনরাত রং তুলির আঁচড়ে শিল্পীরা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে জেলায় জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
দুয়ারে করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে দুর্গা, গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলায় এবছর 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শাড়ি কাপড় পরাবো এবং অলংকার, চুল, মাকে সাজানোর জন্য যা যা প্রয়োজন ওগুলো আর কি করবো। 2.5 মাস 3 মাস কাজ করি আর থাকতে পারি আর কি। জামালপুরে বাঁশের সঙ্গে খড় সুতলি দিয়ে প্রতিমার কাঠামো শেষ করে এখন চলছে মাটির প্রলেপ। তবে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ প্রতিমা কারিগরদের। প্রায় দিন 24 ঘন্টায় আমাদের খুবই পরিশ্রম করা লাগতেছে, কাজ করা লাগতেছে। খড়ের দামটা অনেক বেশি হয়ে গেছে, কারণ শহর অঞ্চলে খড় পাওয়া যায় না, কারণ আনতে অনেক পরিশ্রম হয়, অনেক টাকা লাগে। নরসিংদীতে প্রতিমা তৈরির কাজ এখন শেষের দিকে। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। মানুষ যেন উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসবটি, সার্বজনীন দুর্গোৎসব, এটি উদযাপন করতে পারে, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জেলা পুলিশের পক্ষ থেকে থাকবে। আগামী 6 অক্টোবর মহালয়া আর 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ওমর ফারুক, সময় সংবাদ। মুন্সিগঞ্জের লোকালয়ে বানরের বিচরণ দীর্ঘদিন ধরে, তবে বনাঞ্চল কমে যাওয়ায় এখন খাবার সংকটে বানরগুলো হুমকির মুখে। আর বানরের উৎপাতে বিপাকে গ্রামবাসী। তবে লোকালয়ের বানর দেখতে নানা অঞ্চলের মানুষ যাচ্ছেন সেখানে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বানর দলের দখলে মদনখালী সড়ক। পথচারী দুই প্রান্তে অপেক্ষায় বেশ কিছুক্ষণ বানরের পাল সরে যাওয়ার পরই পথ অতিক্রম করতে হচ্ছে। রাস্তা কেন, বাড়িঘর, গাছপালা, লোকালয় সবখানেই বানরের দাপট। এই যেন বানরের রাজ্য। 200 বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বানরের এমন বিচরণ, আর লোকজন বানর দেখতে এভাবেই ভিড় করছে। দলে বড় বানরটি আধিপত্য বিস্তার করে একাই আহার গ্রহণের চেষ্টা চালায়, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুধু আহার কেন, বানরের গোছলেও বৈচিত্র্যতা। গাছ থেকে লাফিয়ে পড়ে পুকুরে, সাঁতার কাটছে, ডুব দিচ্ছে। মা বানরের মমতাও দৃষ্টি কাড়ে। শিশু বানরকে বুকে পিঠে করে নিয়েই খাবার সংগ্রহ করছে। ক্ষুধার্ত শাবককে আবার ক্ষণে ক্ষণে দুধও খাওয়াচ্ছে। অনেকে বানরকে খাবারও দিচ্ছেন। তবে লোকালয়ে বানরের উৎপাতে বেশ বিরক্ত বাসিন্দারা। বানর আমাদের ঘরে ঢুকে পড়ে, বানর আমাদের অনেক জ্বালাতন করে। স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এবং তাদের কামড় টামড় দেয়। উৎপীড়ন আছে, উৎপীড়নের কারণে এগুলো রাখতে পারতেছে না। এলাকাটির বনাঞ্চল কমে বসতি বেড়ে যাওয়ায় বানরের খাবারে ঘাটতি দেখা দিয়েছে। তাই ক্ষুধার যন্ত্রণায় বানরগুলো লোকালয়ে প্রবেশ করছে। বনাঞ্চল রয়েছে, সেই জায়গাতে যদি তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা যায়, সেটির জন্য আমরা যোগাযোগ করব। নানা গাছপালা আর জীববৈচিত্র্যে ভরা মুন্সিগঞ্জের খাড়া ও মদনখালী এবং লাকঘেঁষা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জুরাইন গ্রাম, এই 3 গ্রামই বানরের গ্রাম নামে পরিচিতি পেয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারায় খুশি তপু বর্মন। তবে এই ধারাবাহিকতা সাফের বাকি ম্যাচগুলোতে ধরে রাখতে পারলেই কেবল নিজেকে সফল বলে মনে করবেন এই ডিফেন্ডার। মালদ্বীপে ম্যাচ শেষে তপু বর্মনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী SM ইকবাল। প্রত্যাশিত জয়ে সাফে যাত্রা শুরু করেছে বাংলাদেশ, আর এই জয়ের অন্যতম নায়ক হচ্ছে তপু বর্মন। তপু বর্মন এখন আছেন আমাদের সঙ্গে। তপুর কাছ থেকে আসলে জানতে চাবো, তপু আসলে এই গোলটার অনুভূতিটা কি? মানে আপনার একমাত্র গোলে বাংলাদেশ জয় পেল, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই ভালো একটা অনুভূতি, কারণ আমাদের আরও 3টা খেলা বাকি আছে। আর সবসময় অবশ্যই ফার্স্ট ম্যাচটা হলো অনেক ইম্পর্টেন্ট, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে আসছি আমরা, সাব টুর্নামেন্ট, এটা আমাদের জন্য বিরাট একটা ব্যাপার। তো আমরা ফার্স্ট ম্যাচটা জিততে পেরেছি, এটা আমার জন্য মনে হয় যে টিমের একটা আরও প্লাস পয়েন্ট হবে এবং সব প্লেয়াররা খুবই মোটিভেটেড। তপু, একজন ডিফেন্ডার হয়েও হচ্ছে বাংলাদেশের কারেন্ট স্কোয়াডের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার আপনি হচ্ছেন, সুফিলের সঙ্গে 5টি গোল। এই বিষয়টা হচ্ছে আসলে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি দেখেন, এটা আমি চিন্তা করি না, কারণ সবসময় চেষ্টা করি টিমের হয়ে খেলতে। যখন টিমের জন্য দরকার হয় তখন উপরে যাই আর কি, টিমকে পয়েন্ট এনে দেওয়ার জন্য। তো সবসময় ট্রাই করি।
তো এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্র্যাকটিস করলে এটা সম্ভব, কারণ প্র্যাকটিসের মধ্যে সব কিছু হয়। তপু, কালকে অনুশীলনের এক ফাঁকে আপনি বলছিলেন এবার 2টো গোল করতে চান, আর একটা গোল কাদের এগেনস্টে করতে চান? আমি জানি না, দেখা যাক কি হয়, কখন সাডেন এটা কখন চলে আসে। তো ওই সিচুয়েশনে অলওয়েজ আমি রেডি থাকবো। তো আশা করি আমি চেষ্টা করব যেন আর একটা গোল করতে পারি। আজকের ম্যাচের পর নিশ্চয়ই হচ্ছে আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। আসলে নেক্সট লেভেলে কোন জায়গায় নিয়ে যেতে চান দলকে? অবশ্যই আমাদের নেক্সট খেলা হলো ইন্ডিয়ার সাথে। তো আমরা ট্রাই করব ইন্ডিয়ার কাছ থেকে পয়েন্ট নিতে, কারণ এই ম্যাচটা যদি আমরা পয়েন্ট নিই তাহলে কিন্তু আমাদের সামনে দরজা কিন্তু অনেকটাই ওপেন হয়ে যাবে। তো আশা করি আরও 3টা খেলা বাকি আছে, তো আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমরা যেন ফাইনালটা রিচ করতে পারি এবার। ধন্যবাদ তপু, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজকের ম্যাচের স্কোরার তপু বর্মন। তার প্রত্যাশাটা যেরকম, আজকে বাংলাদেশ জয় পেয়েছে এবং পরের ম্যাচেও বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে সাফের যে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে মালদ্বীপ এসেছে বাংলাদেশ, সেই লক্ষ্য পূরণ করবে। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিন্ন ভিন্ন ঋতুতে সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। দেশটির শহর থেকে গ্রাম সব জায়গায় রয়েছে অপরিসীম সৌন্দর্য। জেনেভা শহরের জেনেভা লেক হচ্ছে এমনই এক স্থান যা দেখে মুগ্ধ পর্যটকরা। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। সুইজারল্যান্ড, যার সৌন্দর্য পরতে পরতেই গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম সৌন্দর্য ছড়িয়ে আছে সব স্থানে। আর ঋতুভেদেও সুইজারল্যান্ডের সৌন্দর্য ভিন্নভাবে ফুটে ওঠে। শীতকালে এর সৌন্দর্য একরকম হলেও গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরেক রকমের। তবে শীতকালের থেকে গ্রীষ্মকালের সৌন্দর্যই পর্যটকদের বেশি আকর্ষণ করে। So this is wonderful, and then the beauty, natural beauty is so great, so people have a peace of mind just being here. সুইজারল্যান্ডের এক একটি শহরের সৌন্দর্য ফুটে ওঠে এক একটি স্থানকে ঘিরেই। সুইজারল্যান্ডের জেনেভা শহরের অন্যতম সৌন্দর্য হচ্ছে লেক জেনেভ। আল্পস পর্বতের কাছাকাছি এই লেক জেনেভের সৌন্দর্য অপরিসীম। লেক জেনেভের সৌন্দর্য মুগ্ধ দেশ থেকে আসা অনেক পর্যটকও। তবে দেশের প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা হলে বাংলাদেশেও পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলে তারা তাদের মতামত তুলে ধরেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রাও। এই জেনেভাতে যে লেকের সামনে এখন দাঁড়িয়ে আছি, এটা যেমন প্রথমবার দেখছি, এটা ছবি দেখেছি, কিন্তু এখানে সামনে আসা হয়নি, যে ফোয়ারাটার সামনে দাঁড়ানো। তো এগুলো অবশ্যই মানে প্রকৃতির যে সৌন্দর্য, এবং সেটা মনে হয় যে দেশটার একটা ভালো দিক। লেক জেনেভার যে নয়নাভিরাম সৌন্দর্য আছে, এটা মানে দেখার মতো। মানে কোনোভাবে এই যে আমাদের যে অনুভূতি, এটা প্রকাশ করতে পারবো না। আর দেখা মনে হয় যে প্রতিবার দেখেই আবার কিছু আবিষ্কার করি নতুনের মতো। জেনেভা লেকটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এবং ট্যুরিস্ট যারা আসে তাদের কাছে অনেক সুন্দর একটা জেনেভা আকর্ষণীয় জায়গা। সৌন্দর্য পিপাসুদের কাছে সুইজারল্যান্ড এমনিতেই পৃথিবীর স্বর্গ হিসেবেই পরিচিত। তবে সত্যিকার অর্থে সুইজারল্যান্ডে এমন কিছু স্থান রয়েছে যা দেখলে আপনার চোখ মন প্রাণ এমনিতেই জুড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই একটি স্থান। সুইজারল্যান্ডের লেক জেনেভা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। প্রথমবারের 7 বিভাগীয় শহরে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। এক আসনে লড়বেন 20 জন। এবং রাজধানীর তেজতুরি বাজারে ভবনে বিস্ফোরণ, দগ্ধ 2 জন, হাসপাতালে ভর্তি। নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তে র্যাব, আটক 2। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।